নমস্কার, আমার নাম ডক্টর মঞ্জুশ্রী মুখোপাধ্যায়। আমি আজকে বিলেতে বাঙালির তরফ থেকে ইন্দ্রিলা ঘোষালের আমন্ত্রণে আপনাদের কাছে এসেছি শ্রুতি নাটক নিবেদন করতে। বিলেতে বাঙালিকে এবং ইন্দ্রিলা ঘোষালকে আমি ধন্যবাদ দিতে চাই। পৃথিবীর এই শোক সন্তপ্ত অবস্থায়, লকডাউনে যখন মানুষ হতাশ হয়ে যাচ্ছে, মানুষের মনোবল ভেঙে যাচ্ছে এই বিদেশে, তখন বিলেতে বাঙালি বারবার আয়োজন করে চলেছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির, যার ফলে মানুষের মনে আনন্দ একটু আসছে। এই হতাশার মধ্যেও তাদের মনোবল একটু ফিরে আসছে। এর জন্য বিলেতে বাঙালিকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমি আজ থেকে বহু বছর আগে বিলেতে এসেছিলাম। আমার আগে আমার স্বামী ডক্টর শিবপ্রিয় মুখোপাধ্যায় এসেছিলেন। উনি আমাকে লিখেছিলেন, হাসপাতালে হাড় ভাঙা খাটুনির পরে বড় লোনলি লাগে, তুমি যদি পারো আমার গানের খাতাগুলি এবং গীতবিতানগুলি নিয়ে এসো। আমি বিলাত যাত্রা করেছিলাম একখানি সঞ্চয়িতা, 3টি গীতবিতান এবং আমার স্বামীর গানের খাতাগুলি নিয়ে। বিলেতে এসে হাসপাতালে কাজের চাপ, নতুন দেশের জীবনযাত্রায় অভ্যস্ত হবার তাগিদ, তার সবের মধ্যেই আমরা সাংস্কৃতিক চর্চা কোনোদিনও ছাড়িনি। গান, কবিতা, নাটক, শ্রুতি নাটক আমরা সাধ্যমতো করে গেছি। আজ সেই সব স্মৃতিকথা মনে আসে। কয়েকজন সংস্কৃত মনস্ক বন্ধু আমাদের সঙ্গে ছিলেন, তাদের মধ্যে আজ কয়েকজন প্রয়াত। সেই সব স্মৃতি আমাকে খুব পিছু ডাকে। হয়তো বিলেতে বাঙালি একদিন আয়োজন করবেন সেই সময়কার সংস্কৃতি চর্চার ইতিহাসের কথা বলার জন্যে। আজ আমি আপনাদের কাছে নিবেদন করব কবিগুরু রবীন্দ্রনাথের সুয়রানির স্বাদ। আমাদের প্রজন্মের
সবাই সুয়োরানী দুয়োরানীর গল্প শুনে বড় হয়েছিল। সুয়োরানীর কেবল সুখ প্রাচুর্য, আর দুয়োরানীর কেবলই দুঃখ দারিদ্র। কিন্তু সত্যদ্রষ্টা কবিগুরুর চোখে সুয়োরানীর সেই প্রাচুর্য আর সুখের মধ্যেও একটি অভাব চোখে পড়েছিল। আমি চেষ্টা করছি সুয়োরানীর 7টি শ্রুতি নাটকের আঙ্গিকে আপনাদের সামনে নিবেদন করার। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বলল খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বলল, সই, বসো, কথা আছে। স্যাঙাতনি বলল, তা প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপর হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। দুয়োরানীর কথা আমার মনেই রইল না। একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর চাপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেন, আহা হা হা, ঘরখানি কার রে? সে বললে, ও তো দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বলল, তোমার কি হয়েছে, তোমার কি চাই? আমি বললাম, এই ঘরে আমি থাকবো না। রাজা বললে, বেশ, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয়, মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বলল, আচ্ছা, বেশ বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বন ফুল, যেমনই তৈরি হলো তেমনই যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও মা, ও কোন ঘরের বউ গা? যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পাড় শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে রে? কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, ও মা, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে,
তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেম, লাল পাড় শাড়ি, নদীতে স্নান সেরে ঘোড়ায় করে জল তুলে আনলেম। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলেন তা তো হলো না, শুধু লজ্জা পেলেন। তারপর সেদিন রাসযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে আছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়োয় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল আর ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, আহা হা হা, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করে চলেছে রে। ছত্রধারিণী বলল, ও মা, জানো না, ওই তো দুয়োরানির ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, কথা নেই। রাজা এসে বলল, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তা তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল। লজ্জা পেলে। তারপর থেকে আমার কি হয়েছে জানি না, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, কি হয়েছে তোমার, কি চাই? সুয়োরানী হয়েও কি যে চাই সেই কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে কানে। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বলল, ও মা, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। নমস্কার। নমস্কার। নিবেদন করছি বনানী মুখোপাধ্যায় রচিত শ্রুতি নাটক অর্পণ। হ্যালো, হ্যাঁ, কে রিঙ্কি? তুই এখনো আসছিস না কেন? একটু তাড়াতাড়ি আয় মা। না না, এখনো আসেনি। আচ্ছা, বাই। এখনো তো কেউ এলো না।
কখন যে সব আসবে। সবিতা, সবিতা, বাগানের চেয়ারগুলো এখনো ঠিক করে সাজানো হয়নি, তাড়াতাড়ি করো। এই যে দিবাকর, গেটের সামনে যদি কিছু থাকে সরিয়ে একদম পরিষ্কার করে রাখো। কাল সকাল থেকেই আমার দুটো চোখেরই পাতা নাচছিল। আবার ঘুম থেকে উঠেই দু শালিক দেখেছি। তখনই বুঝতে পেরেছি কিছু একটা খবর আসবেই। বেলা 10টায় খবর পেলাম আজ তিনি আসছেন। 1 বছর পর তিনি, ওহ, তিনি কে তাই তো বলিনি। তিনি মানে শ্রীমান অর্পণ রায়চৌধুরী ওরফে তাতান, আমার ছেলে, আমার একমাত্র সন্তান। পাগল একটা। কিন্তু তুই যে আজ আসবি, একটু আগে আগে জানাবি তো। চিরদিন একই রকম থেকে গেলি। সত্যি ভীষণ চাপা ছেলে আমার, মুখ ফুটে কিচ্ছু বলবে না। ছোটবেলায় স্কুল থেকে যদি কখনো বন্ধুদের সাথে একটু ঝগড়া বা মারপিট করে আসতো, তাহলেও কিচ্ছুটি টের পেতাম না। পরের দিন দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদছে। জিজ্ঞেস করলে বলতো, কই কিছু হয়নি তো। একবার কি হয়েছে, কোন ক্লাসে পড়ে তখনও, বোধহয় ক্লাস 10। বেলা 4টে স্কুল ছুটি, ফিরল রাত 8টা। ততক্ষণে আমার অবস্থা কাহিল। ওর উদ্ভ্রান্ত চেহারা দেখে তো আমি চমকে উঠেছি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে তোর? উত্তরই দেয় না। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরে বলল, মা, তুমি মরে যাবে না তো? আমার যে বাবাও নেই মা। অনেক কষ্টে কান্না থামিয়ে জানতে পারি ওর ছোটবেলার বন্ধু রিঙ্কি, ওই যে একটু আগে যার ফোন এসেছিল, তারই মা মারা গেছেন ওই দিন। ওর বাবা তো চলে গেছেন অনেক আগে। রিঙ্কি এখন একা। ছেলে তো কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। শেষে আমি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলি, না বাবা, আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। তুই দেখিস, কোথাও না। আমার সেই পাগল ছেলেটা আজ আসছে 1 বছর পরে। একবার কি কাণ্ড ঘটিয়েছিল জানেন? এই বছর 2 আগে একদিন ডাইনিং টেবিলে আমার মুখোমুখি বসে ও খাচ্ছে। একবার করে আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আবার মুখ নামিয়ে নিচ্ছে। বুঝলাম ও কিছু একটা বলতে চাইছে। বললাম, কি রে, নামটা বলতে সাহস হচ্ছে না তাতার? ও চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিল। আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, রিঙ্কির কাকা কাকিমাকে বলবি আমার কাছে আসতে। ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ধমক দিয়ে বললাম, আরে বাবা, আমি তো ছেলের মা নাকি, আমি যাব ওদের বাড়ি?
বলা মাত্রই দুত্তার করে পালালো। কিন্তু পালালে কি হবে? আমি যে সবটা বুঝি, আমি যে মা। ও রিঙ্কিকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি, আর সেটা কি আমাকে মুখ ফুটে বলতে হবে? আমি যে তোর মা রে তাতান, আমি যে সব বুঝি। এইরকম চাপা ছেলে আমার, এতটাই চাপা যে আসার কথাটাও আগে জানায়নি। শুধু একদিন যেদিন ও ডিসিশন নিয়েছিল, মানে ও যেদিন মনে মনে প্রিপেয়ার্ড হয়েছিল, সেই প্রথমবার ও আমার কাছে মুখ ফুটে বলেছিল ওর মনের কথা। সেদিন আমি ছিলাম ঠাকুর ঘরে, আরতি করছিলাম। আরতি সেরে প্রণাম করে উঠেই দেখি অবাক কাণ্ড। শ্রীমান তাতান চোখ বুজে হাত জোড় করে ঠাকুরের সামনে বসে আছে। বুঝলাম নিশ্চয়ই গুরুতর ব্যাপার, কারণ ওর বাবাও ছিল ঠিক একই রকম। কিছু একটা না হলে ঠাকুর ঘরে আসতো না। সেই তাতান বাবু যখন স্বইচ্ছে ঠাকুর ঘরে এসেছেন, হাত জোর করে চোখ বুজে বসেও আছেন, তখন তো একটা চিন্তার ব্যাপার বটেই। আমি কিছু জিজ্ঞেস করার আগেই শুনলাম সেই অবিশ্বাস্য কথা, মা, আমি এয়ারফোর্স জয়েন করেছি পরশু। উঠতে গিয়েও বসে পড়লাম। কিছু বোঝার আগেই ও বলল, তুমি তো কখনো না বলনি, এখনো বলো না, প্লিজ মা, প্লিজ। না, আমি না বলিনি। আমি যে ভীষণ ভালো মা, বেস্ট মা। আমার তাই না বলা সাজে না। আমার আর না বলা হলো না। ওরা 4 বন্ধু একসাথে ট্রেনিং এ গেল, আর আমি একা হয়ে গেলাম, কমপ্লিটলি একা। অবশ্য রিঙ্কি এসে থাকে মাঝে মধ্যে আমার কাছে। ওদের বিয়েটা তো ঠিকই হয়ে আছে। ফোনটা কি বাজলো? বাজেনি, তাই না? আসলে কাল থেকে ওর আসার খবরটা ফোনে পাবার পর থেকেই খালি মনে হচ্ছে যেন ফোনটা বাজছে। কতবার যে রিসিভার তুললাম, কিন্তু না, শুধুই ডায়াল টোন। তবু ওই ডায়াল টোনের মধ্যে থেকেই শুনতে পাচ্ছি কে যেন বলেই চলেছে, উই আর কামিং ম্যাডাম, উই আর কামিং অ্যালোন উইথ লেফটেন্যান্ট অর্পণ রায়চৌধুরী। প্লিজ ম্যাডাম, গেট ইয়োরসেলফ রেডি। ইয়েস, আমি তো রেডি আছি। আই অ্যাম রেডি। আমার তাতানকে রিসিভ করার জন্য আমি সব সময় রেডি, অলওয়েজ রেডি। হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ হলো কি? ওরা এলে বাগানেই বসবে। ওখানে জায়গাটা বেশ বড় তো, ওখানেই বসবে ওরা। কিন্তু আমি কেন স্থির হয়ে বসতে পারছি না? বুকের ভেতরটা কেন এমন করছে? কেন
কেন অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনছি? কেন কেন শুনছি? তোমাদের একটা রিকোয়েস্ট করব, যখন আমার তাতান আসবে তোমরা যাবে আমার সঙ্গে ওই বাগানটায়। আসলে ওই কজন লোক তো, ওরা কি পারবে অত বড় কফিনটাকে তুলে আনতে? পারবে? ওই কফিনের ভেতরেই আছে আমার দাদা। কার্গিল থেকে সোজা কলকাতায় আসছে আমার সঙ্গে দেখা করতে, কফিনে শুয়ে। দাদান খুব লম্বা চওড়া তো, তাই কফিনটাও বড়। তোমরা একটু হাত লাগিও প্লিজ, আস্তে আস্তে নামিও, যেন ওর লেগে না যায়। একটা কথা, ওকে যেন তোমরা বলো না আমি কেঁদেছি। আমি তো ভাবছি আমি কাঁদবো না, কিন্তু পারছি না। তাতান আমার চোখের জল একদম সহ্য করতে পারে না। ছোটবেলায় আমাকে কাঁদতে দেখলে ওর ছোট্ট দুটো হাতে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলতো, মা কাঁদবে না, তাহলে তোমার তাতানও কাঁদবে। আমি একদম কাঁদবো না। তাতান, আমি কাঁদলে তুইও যে কাঁদবি। তুই যে আমার কান্না কখনো দেখতে পারিস না বাবা। তাছাড়া আমি আমার তাতানকে দিয়ে দিয়েছি অর্পণ রায় চৌধুরীকে, অর্পণ করে দিয়েছে তার মা। তাই সে কাঁদবে না, তার যে কাঁদতে নেই। ওই তো দূর থেকে একটা গাড়ি আসার শব্দ হলো না? ওরা এসে গেছে। এবার আমি দেখব ওকে, আমার তাতানকে 1 বছর পর। আমি কিন্তু কথা রেখেছি তাতান, আমি তোকে ছেড়ে যাইনি বাবা। তুই গেলি আমায় ছেড়ে। এবার আমি কি করব? একা কি করব এখন তাতান? ওই যে ওরা ডাকছে আমায়। আমি আসছি। Yes, I am coming. তোমরা সবাই আমার সাথে একটু এসো না।
এসো, আমি একা যেতে পারছি না। আমায় আমায় একটু নিয়ে চলো না আমার দাদানের কাছে। আসছি দাদান, আমি আসছি। ইয়েস অফিসার, আই এম কামিং। থ্যাংক ইউ। শ্রবণা আর বৃষ্টি পৌঁছে গেল এক প্রত্যন্ত পাহাড়ি এলাকায়। সামনে দেখল একটা ভুতুড়ে বাঁধন। তারপর কি হলো জানতে শুনুন কালকের নাটক লাস্ট